প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অর্থাৎ দশম শ্রেণীর বাংলা, ইতিহাস, ভূগোল যে সাজেশন হয়ে থাকে তার বাংলা সাজেশনটা দেবো। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া অতি অবশ্যই যে নাম্বারটা দেখতে পাচ্ছ বারবার ব্লিঙ্ক হচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করো। কি করে তোমরা পিডিএফটা পাবে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো একটু শুরু করা যাক এটা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ বাংলার। তো এখানে তোমরা একটু দেখে নাও তোমাদের বাংলার সেকেন্ড ইউনিটের সিলেবাস কী কী থাকবে। তোমাদের এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 40 নম্বরের পরীক্ষা হবে। থাকবে বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয় উল্লাস, পথের দাবি। আর এখানে থাকবে তোমাদের সমাস ও প্রতিবেদন, আর গণিত থাকবে 32 থেকে 50 পাতা অবধি। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের সিলেবাস। এর উপর ভিত্তি করে তোমাদের 40 নম্বরের এক্সাম হবে। তো এবার চলো আমরা পরপর সাজেশনটা একটু দেখে নিই যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আমি তোমার জন্য রেখেছি। যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারা অতি অবশ্যই এগুলো করে যাবে। দেখবে পরীক্ষায় তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, যদি তোমাদের স্কুলে বোর্ডের এই সিলেবাসটা ফলো করে। তো ঠিক আছে, তো দেখো, বহুরূপীর থেকে আমি প্রথমে 5 নম্বর প্রশ্ন রেখেছি। বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্রটি বিশ্লেষণ করো। দুইয়েরটা হচ্ছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? তিনেরটা খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে? বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থ তা লেখো। চারেরটা হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। পাঁচেরটা জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। ছয়েরটা আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, জবর খেলাটির বর্ণনা দাও। সাতেরটা তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর হরিদার উড়ানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র্যপীড়িত জীবনচিত্র নিজের ভাষায় তুলে ধরো। ঠিক আছে, এরপরে তোমরা চলে আসবে 3 নম্বরের প্রশ্ন। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন। তারপর দেখো, হরি তিনি কিভাবে হবে এটা। ঠিক আছে, হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য কি? 3 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে? 4 নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে একথা বলা হয়েছে? তাকে একথা বলা হয়েছে কেন? 5 নম্বর, হরির কাণ্ড উৎস নির্দেশ করো, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি কে ঘটিয়েছিল? এরপরে আমরা চলে যাব পথের দাবি, যে গল্প আছে সেখান থেকে। প্রতিটি প্রশ্নের মানে এখানে 3 দেখো। এ ঘটনা তো তো আমাকে বলেনি, বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি? 2 নম্বর প্রশ্ন, যাকে খুঁজেছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার বলতে কি বোঝো? কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন? 3 নম্বর, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, ব্যক্তিটিকে সদাশয় বলে ব্যঙ্গ করা হয়েছে কেন? 4 নম্বর, কেবল আচার্যই সেই রোগা মুখের অদ্ভুত দুই চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। 5 নম্বর, আর খেও না বুড়ো মানুষের কথাটা শুনে, কে বলেছেন? এই কথা বলার কারণ কি? 6এরটা, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে? 7, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? 8এরটা, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না, বক্তা কাকে একথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? 9এরটা, বাবাই একদিন ওর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিল? এর পরবর্তী দেখো 5 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। 2, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? 3 নম্বর প্রশ্ন, পথের দাবি রচনা অবলম্বনে অপূর্বের চরিত্র ও স্বদেশপ্রীতির পরিচয় দাও। 4 নম্বর, নিমাই বাবুর চরিত্রটি পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। 5এরটা, স্বল্প পরিসরে হলেও পথের দাবি রচনা অংশে রামদাস তলওয়ারকর এর চরিত্রটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে লেখো।
ছয়েরটা গিরিশ মহাপাত্রের চরিত্র এবং চেহারা ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও। 7 নম্বর বুদ্ধি ও অভিনয় ক্ষমতার সাহায্যে গিরিশ মহাপাত্র কিভাবে জাহাজ ঘাটে পুলিশের চোখে ধুলো দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। এর পরবর্তীতে আসবো আমরা অভিষেকে। তো 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? সে হাসবে কেন? ছিড়িনা ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী, মহাবলী কে? তিনি রুষ্ট কেন? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 4 নম্বর অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে? তিনি কি উত্তর দিলেন? 5 কি হেতু মাত তব গতি তব আজি এ ভবনে, বক্তা কাকে মাত সম্বোধন করেছেন? 6 কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ করো। 7 বিদায় এবে দেহ, বিধিমুখী কে কার কাছে বিদায় প্রার্থনা করেছে, বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। 8 নম্বর এ কলঙ্কপিত, বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে চিহ্নিত করেছেন? 9 হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 10টা কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। এর পরবর্তী আমরা চলে আসবো 5 নম্বরের প্রশ্নগুলোতে। ঘুচাবো এ অপবাদ বধিরিপুকুলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? 2টা নমিপুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 3 অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র অর্থাৎ ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। এরপরে চলে আসবো আমরা প্রলয় উল্লাস কবিতা থেকে। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। 1 নম্বর হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, এদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? 2 ওই নতুনের কেতন ওড়ে, উৎস নির্দেশ করে নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? তারপরে 3টা হচ্ছে আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে সেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 4টা বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। 5টা হচ্ছে আসছে এবার অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল, অনাগতের পরিচয় দাও, সে কেন নিত্য পাগল? ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি, সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? 7টা এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 8টা প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা বর্ণনা করো। এর পরবর্তীতে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 1 হচ্ছে প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। 2 ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের একথা বলেছেন, ধ্বংস দেখে ভয় ভয় করার মধ্যে ভুল কোথায়? 3টা তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে এই আহ্বান, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। 4 নম্বরটা কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর, কাল ভয়ঙ্করকে সুন্দর কেন, কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে, মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে? 5 নম্বর প্রশ্নের উত্তর 5 নম্বর প্রশ্ন দেখো, বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে? 6টা প্রলয় উল্লাস কবিতাটিকে প্রতিবাদধর্মী কবিতা বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো। 7টা প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। এরপরে আমরা চলে আসবো নাটক সিরাজউদ্দৌলা থেকে। এখানে প্রতিটি প্রশ্নের মান 4। সিরাজউদ্দৌলার নাট্যাংশে সিরাজ ও ঘোষেটির চরিত্র বিশ্লেষণ করো। 2 আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন ক্ষমা প্রকাশ করেছেন? 3 নম্বর প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা, বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের উদ্দেশ্যে এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন বা কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন? 4টা সিরাজের নবাবীর এই পরিণাম, কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছেন? 5টা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছিল? 6টা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, কোন জাতির কথা উদ্ধৃত অংশে বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তচলগামী কেন? 7টা আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার, কি কারণে সে প্রতিহিংসা পরায়ণা হয়েছে? 8 পলাশী রাক্ষসী পলাশী,
বক্তাকে পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন? এর পরবর্তী কোশ্চেন দেখে নাও 9-এরটা। এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 10-এরটা, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? তার পরবর্তী কোশ্চেন দেখো, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? কিন্তু তার পরবর্তী কোশ্চেন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? 13টা, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কি? উক্তিটি থেকে বক্তা চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? এর পরবর্তী আমরা কোনিতে আসবো। প্রতিটি প্রশ্নের মান 5। ঠিক আছে, একেবারেই করে রাখবি, ঠিক আছে, যাতে তোমার টেস্ট এবং ফাইনালটাও কমপ্লিট হয়ে যায়। কোনি উপন্যাস অবলম্বনে কোনি, লীলাবতী, ক্ষিতিশ সিংয়ের চরিত্র আলোচনা করো। 2, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। 3, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশ সিংয়ের বক্তব্য কী ছিল তা সংক্ষেপে লেখো। 4টা, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 5, আপনি তো আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন একথা বলেছিলেন? 6টা, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 7টা, বিষ্ণুধরের বিরক্তির কারণ। হাত 15 দূরের একটা লোক, লোকটি বিষ্ণুধরের বিরক্তির কারণ হয়ে উঠেছিল। 8 নম্বর, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন দেখো, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। 10টা, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, কার কথা বলা হয়েছে? কেন তার এমন অবস্থা হলো? ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 13 দাগ, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও, কোন ব্যাপারে সে বিদ্রোহী? 14টা, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? এরপরে লাস্ট পার্ট দেখবে একটু প্রতিবেদনটা। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন হচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। মোবাইলের অতিরিক্ত ব্যবহারের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন রচনা করো। 3, অতিবর্ষণ, খরা, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে প্রতিবেদন রচনা করো। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজ্ঞান প্রদর্শনী, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ, প্রজাতন্ত্র দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান পালন বা উদযাপন নিয়ে প্রতিবেদন রচনা কর। তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। 6টা হচ্ছে, শতবর্ষের আলোকে সত্যজিৎ রায়ের এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 7 নম্বর, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 8 নম্বর, অনলাইন ক্লাসের সুবিধা ও অসুবিধা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। 9টা, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। আর হচ্ছে 10টা, পলিথিনের ব্যবহার বাড়ছে, দূষণ, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সেকেন্ড ইউনিটের বাংলা সাজেশন। যারা এগুলো পড়ে যাবে তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, আর আমি কিছু দিনের মধ্যে এগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।